প্রিয় দর্শক, একাত্তরের প্রতিদিনের বিজনেস শো রন্দেভুতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। এই অনুষ্ঠানে মূলত আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টর এবং শেয়ার মার্কেট, অন্যান্য সব যাবতীয় ব্যবসা নিয়ে আমরা কথাবার্তা বলি, আলোচনা করি একজন অতিথির সঙ্গে। তো আপনারা জানেন, এই কয়েকদিন আগেই বাংলাদেশে প্রথমবারের মতো ই কমার্স মেলা উদ্বোধন হয়েছে। তো আজকে আমরা মূলত আলাপ করব ই কমার্স নিয়েই, বাংলাদেশে কিভাবে এটার বিস্তার বাড়ছে এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন সূর্যমুখী লিমিটেডের সিইও এবং এমডি মিস্টার ফিদা হক। মিস্টার হক, অনেক ধন্যবাদ একাত্তরে দর্শকদের সময় দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই যে আপনাদের যে কোম্পানিটি মূলত বেশ কয়েকটি দিকে জড়িত, আপনাদের একটা বড় ই কমার্সের অপারেশনও আছে। তো আপনারা সেখানে আসলে আপনাদের অপারেশনগুলো কি কি করেন? ধন্যবাদ। আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি একরাম কবির আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, আমাদের কোম্পানির নাম সূর্যমুখী লিমিটেড এবং আমরা মূলত ই কমার্স করব বলেই আমাদের কোম্পানিটাকে 2010-এর প্রথম দিকে প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই লাইনেই আমরা গত 3 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং একটা দেশের ই কমার্স সেক্টরের বা ইকোসিস্টেমের যে বিভিন্ন অংশ থাকে বা বিভিন্ন নোড থাকে, আমরা সেই বিভিন্ন নোডে যেই স্থাপনাগুলা, যেই ডিজিটাল স্থাপনাগুলা থাকার দরকার, সেগুলিকে তৈরি করেছি। তো এখন বা মোটামুটি বলা যায় যে 2012 সাল থেকেই আমরা ই কমার্সের সাথে মানে প্র্যাকটিক্যাল ই কমার্সের সাথে পুরাপুরি সম্পৃক্ত এবং এই সেক্টরে আমরা বাংলাদেশকে বা বাংলাদেশের কমার্সকে সহায়তা করে যাচ্ছি। ওকে, আপনার কোম্পানির মাধ্যমে আমরা কি করতে পারবো? সাধারণ মানুষ কি কেনাবেচা করতে পারবে? কি মোবাইল ব্যাংকিং করতে পারবে, না আপনার অন্যান্য বিল দিতে পারবে? আমার কোম্পানির মাধ্যমে মোবাইল ব্যাংকিং করতে পারবে না। যেটা করতে পারবে না সেটা আগে বলে দেওয়া ভালো, যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। কিন্তু আমার আমাদের সূর্যমুখী লিমিটেডের ই কমার্স যে প্রোডাক্টগুলি আছে তার মাধ্যমে কে কি করতে পারবে সেটা একটা খুব শর্ট একটা ফিরিস্তি দেই। 1 নম্বর হচ্ছে আমাদের paypoint.com.bd নামে একটা পেমেন্ট পোর্টাল আছে। paypoint.com.bd এখানে গেলে যে কোনো বাংলাদেশি কার্ড হোল্ডার বা মোবাইল ওয়ালেট হোল্ডার ইন্টারনেটেই ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে 24/7 যেই সব পণ্য এবং সার্ভিস আমরা অফার করি আপনার paypoint.com.bd-তে, সেগুলি কিনতে পারবেন। কি সেই সব পণ্য সেটা যদি জিজ্ঞেস করেন, তার মধ্যে আছে আমাদের নিজেদের যে মোবাইল কোম্পানি টেলিটক, তার এয়ার টাইম, তার 3G সিম যেটা তারা কিছুদিন আগে বাজারে ছেড়েছেন, সেই 3G সিম ব্যবহার করে ওনারা একটা মডেমও ছেড়েছেন ফ্ল্যাশ নামে, সেই মডেম। আমাদের এখানে 2টা ওয়াইম্যাক্স অপারেটর আছে, তাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের প্রিপেইড পোস্টপেইড কার্ড, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ইভেন এই জিনিসগুলি করার পরে বাংলাদেশ আর্মিও তাদের যে ISSB ভর্তি পরীক্ষা, তার ফিটা পেপয়েন্টের মাধ্যমে কালেক্ট করেছে গত বছর, এবারও করবে। ক্যাডেট কলেজগুলির ভর্তি পরীক্ষার ফি এখন পেপয়েন্টের মাধ্যমে কালেক্ট করা হচ্ছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে তাহলে ধীরে ধীরে অনেকগুলো প্রোডাক্ট আরো ঢুকবে। রাইট, এর কোনো শেষ নাই। যেখানে একটা পেমেন্ট জড়িত এবং এই পেমেন্টটা একটা বোরিং রিপিটেটিভ নেচারের, সেখানেই মানুষের জীবনকে সহজ করার জন্য paypoint.com.bd আছে। কেউ আপনার বিদেশে থাকে, সে বিদেশ থেকে আপনার কোনো একটা প্রোডাক্ট সে আপনার মাধ্যমে কিনতে পারবে অবশ্যই। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি, তারা কি বিদেশের কোনো প্রোডাক্ট আপনার মাধ্যমে কিনতে পারবো? এখনো কি বাংলাদেশের আইনে সেটি পারমিট করে, অ্যালাউ করে? না, এখানে আসলে বাংলাদেশ ব্যাংকের সাধারণ নিয়মে আপনি এটা পারেন না। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হিসাবে কিছু সেক্টর বা কিছু কারণ আছে যেগুলি আপনি যদি কমপ্লাই করেন তাহলে আপনি পারেন। বাট এগুলো খুব নিশ ব্যাপার স্যাপার, কাজে আপনার প্রশ্নের সাধারণ উত্তর না। কিন্তু আমি আসলে আমার ওই সূর্যমুখী লিমিটেড কোম্পানির আরও 2টা প্রোডাক্ট সম্পর্কে খুব সংক্ষেপে বলি, তাহলে আসলে বোঝা যাবে না আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওটা। আমাদের আরেকটা প্রোডাক্ট শুধু সাধারণের জন্য না, এটা ডেভেলপারদের জন্য, এবং এই প্রোডাক্টটার নাম সূর্যপে। এটা একটু টেকনিক্যাল প্রোডাক্ট, বাট যেহেতু টিভিতে যাচ্ছে এটা এবং আমার মনে হয় টেকনিক্যাল
মাইন্ডেড লোকজন এটা দেখবেন, তারা বুঝতে পারবেন এবং তার থেকে সুবিধাও নিতে পারেন। সেটা হচ্ছে যে আমরা পেমেন্ট প্রসেস করার জন্য 4 ধরনের পেমেন্ট গেটওয়ের সাথে জড়িত। এরা কারা? এরা হচ্ছে ব্র্যাক ব্যাংক, যাদের মাধ্যমে আমরা ভিসা আর মাস্টার কার্ড প্রসেস করি। সেই ভিসা আর মাস্টার কার্ড পৃথিবীর যেই ব্যাংকই ইস্যু করে থাকুক না কেন, তাতে কোনো সমস্যা নাই। ডিবিবিএল এর মাধ্যমে ডিবিবিএল নেক্সাস কার্ড আমরা প্রসেস করি। কিউ ক্যাশ নামে একটা পেমেন্ট অ্যাবাভ ব্যাংক প্রসেসর আছে, তাদের মাধ্যমে আমরা 7টা ব্যাংকের এবং তাদের মধ্যে বেশ কিছু ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেটা গুরুত্বপূর্ণ। ডেভেলপাররা মানে ওই প্রোডাক্টটা কি? প্রোডাক্টের নাম সূর্যপে। ওকে। এই প্রোডাক্টটায় এটা আসলে একটা এপিআই, মানে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে। এই এপিআইটায় যে কোনো ডেভেলপার যে কোনো ই মার্চেন্ট সাইট থেকে কানেক্টেড হলেই আমরা যাদের সাথে কানেক্টেড, আমরা যেসব অল্টারনেট পেমেন্ট ইনস্ট্রুমেন্টের সাথে কানেক্টেড, তাদের সবার সাথে কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। ওকে, এইটা একটা বড় সুবিধা। এইবার একটু জানতে চাই যে আপনার প্রোডাক্টগুলোর কথা তো শুনলাম, তো বাংলাদেশে তো আরো অনেক কোম্পানি ই কমার্সের সাথে এখন জড়িত হয়ে গেছে। জি। তো জানতে চাই যে কোন কোন প্রোডাক্ট, লাইক অনলাইনে কি বাজার করা হচ্ছে, কিংবা গাড়ি কেনা হচ্ছে, কি বাড়ি ভাড়া করা যায়, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কি কি হচ্ছে বাংলাদেশে? এখন আসলে বাংলাদেশে অনলাইনে সবই করা সম্ভব। আমরা ওইভাবে হয়তো নিজেদেরকে প্রচার করতে পারিনি। আমরা বলতে এখানে আমি বুঝাচ্ছি আমাদের পুরো সেক্টরটাকে বা ইন্ডাস্ট্রিটাকে। কিন্তু আপনি শুনে খুশি হবেন এবং মজা পাবেন যে গত কোরবানি ঈদে কোরবানির গরুও কোন একটা ই কমার্স সাইট থেকে বিক্রি হয়েছে এবং লোকজন সত্যি সত্যি কিনেছে। ওকে, ইজ ইট প্রফিটেবল? আমি একটা গরু বিক্রি করলাম, কি আমি একটা শার্ট বিক্রি করলাম, জি, তো এইটা ডেফিনেটলি কেউ না কেউ কিনলে অবশ্যই আমার প্রফিট আসবে। জি। কিন্তু আমি একটা কোম্পানি ফ্লোট করে, ই কমার্স কোম্পানি ফ্লোট করে, আমি আমার কাস্টমারদেরকে জানাবো কি করে যে আমি একটা কোম্পানি করেছি, ইউ ক্যান বাই থিংস ফ্রম হিয়ার? সেই কারণেই কোম্পানি প্রফিটেবল কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো ব্যবসা কি প্রফিটেবল, সেটা সেই ব্যবসার ধরনের উপর নির্ভর করবে। আপনি ই কমার্স করে কোরবানির গরু বিক্রি করছেন, নাকি মোবাইল কোম্পানির এয়ারটাইম বিক্রি করছেন, সেই ব্যবসার যে ইডিওসিনক্র্যাটিক বিজনেস মডেল, সেটা নির্ধারণ করবে যে ব্যবসাটা প্রফিটেবল কি না। কিন্তু আপনি একটা দোকান খুলেছেন, সেটা মানুষজনদেরকে জানানো আপনার দায়িত্ব। তো এই কারণে আমরা পুরা ইন্ডাস্ট্রি মিলে এই মাসের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একটা ই কমার্স উইক পালন করছি, যেটা মূলত অর্গানাইজ করছে আমাদের সফটওয়্যার কোম্পানিগুলির যে আমব্রেলা অর্গানাইজেশন বেসিস এবং তার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক। এবং আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা প্রাইভেট পিক বডির এই প্রথম এই ধরনের একটা কোলাবোরেশন, এবং এই পর্যন্ত খুব সাকসেসফুল একটা কোলাবোরেশন হয়েছে। আমার মনে হয় আমরা বেশ কিছুটা মাইলেজ পেয়েছি এই ই কমার্স উইকটা আয়োজন করে দেশবাসীকে জানাতে যে এখানে একটা বিরাট সেক্টরের শুরুটা হচ্ছে। আমি বলবো না যে সেক্টরটা এখনই অনেক বড় হয়ে গেছে, বাট এটা একটা শুরু এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শুরু। সেক্টরটা অনেক বাড়বে। যেদিন মেলা উদ্বোধন হলো, উইক সপ্তাহ উদ্বোধন হলো, সেদিন আমরা জানতে পারলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওখানে ছিলেন, সেখানে বলা হচ্ছে যে 26টি ব্যাংকে মোবাইল ব্যাংকিং এর অনুমোদন দেয়া হবে, যেটি বোধহয় এখন 2-1টি আছে এরকম। আর আরেকটি ব্যাপার জানা যাচ্ছে যে এই ই কমার্সকে জনপ্রিয় করার চেষ্টা চলছে। জি। তো এই ব্যাপারগুলো একটু জানতে চাই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর পারমিশন ব্যাংকগুলো পেলে তখন কি হবে, আর কিভাবে আপনারা জনপ্রিয় করার চেষ্টা করছেন? ওকে, এটা ভালো প্রশ্ন, এবং এখানে একটু আবারও একটা টেকনিক্যাল ব্যাপার আছে, যে কারণে আমি একটু খুলে বলি। মোবাইল ব্যাংকিং বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা আসলে মোবাইল ওয়ালেট, যেটা মোবাইল ব্যাংকিং এর থেকেও বেশি। বেসিক্যালি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু এটার পুরাটাই আপনি অপারেট করতে পারছেন আপনার মোবাইল ফোন থেকে। এবং আমরা অলরেডি 2টা ব্যাংকে দেখেছি তাদের এই মোবাইল ওয়ালেটের প্রোডাক্ট নিয়ে, 2টা বা 3টা ব্যাংক বা 4টা ব্যাংক অলরেডি মার্কেটে এসেছে। সেখানে কি শুধু SMS করলেই হয়, নাকি আমার ইন্টারনেটে যাওয়া লাগবে, আমার অ্যাকাউন্টে যাওয়া লাগবে, কি করতে হবে? আপনি যদি আপনার মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চান আরেকটা মোবাইল ওয়ালেট অ্যাকাউন্টে, তাহলে আপনার ইন্টারনেটে যাওয়ার কোনো দরকার নাই। আর আপনি যদি মোবাইল ওয়ালেট ব্যবহার করে কোনো ই কমার্স সাইটে যেই পণ্যটা দেওয়া আছে সেটা কিনতে চান, তাহলে আপনাকে ওই ইন্টারনেট সাইটে যেতে হবে। হ্যাঁ, তো এটা তো গেল মোবাইল ওয়ালেটের ব্যাপার। এর বাইরেও বাংলাদেশে কার্ডের ব্যবহারও কিন্তু বাড়ছে, যেটাকে আমরা প্লাস্টিক মানি বলে থাকি। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা কোনো ব্যাংকের প্রোপ্রাইটারি কার্ড, তার ব্যবহারও বাড়ছে। মিস্টার হক, আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন 71 রদেবু। আমরা কথা বলছি মিস্টার ফিদা হকের সাথে, উনি সূর্যমুখী লিমিটেডের MD এবং CEO। আমরা কথা বলছি ই কমার্স নিয়ে, ইন্টারনেট নিয়ে,
আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে ফিরছি। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম ৭১-এর রদেবু অনুষ্ঠানের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ই কমার্স নিয়ে বাংলাদেশে। আমাদের সাথে আছেন মিস্টার ফিদা হক। মিস্টার হক, মোবাইল ব্যাংকিং সম্পর্কে আপনি আমাদের বলছিলেন। মোবাইল ব্যাংকিংটা কি করে হবে? মোবাইল ব্যাংকিং আমি আবারও বলি, মোবাইল ওয়ালেট যদি আপনি মিন করে থাকেন, এবং আমি মনে করছি যে আপনি ওটাই মিন করছেন, এটা আরেক ধরনের ব্যাংকিং যেখানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ সাচ যেটা আমরা নর্মালি করি সেটা থাকছে না, কিন্তু আপনার আসলে মোবাইল ওয়ালেট ভিত্তিক একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকছে। আমাদের কোম্পানি সূর্যমুখী লিমিটেড কোনো মোবাইল ওয়ালেট ভেন্ডর না, আমি আগেই বলেছি, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে মোবাইল ওয়ালেট যাদের আছে তাদেরকে ইন্টারনেটে কেনাবেচা করার সুযোগটা বা সুবিধাটা করে দেয়। ওকে। সো উদাহরণস্বরূপ আপনি যদি আমাদের ওই ফ্ল্যাগশিপ পেমেন্ট পোর্টাল paypoint.com.bd-তে যান, আপনি দেখবেন যে যেই সামগ্রী ওখানে আছে তার সবই ওই একদিক থেকে ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে কেনা যাচ্ছে, আবার আরেক দিক থেকে বিকাশের মাধ্যমেও কেনা যাচ্ছে। আমি এখানে দুটো প্রশ্ন, সেটি হলো যে আমি যখন ব্যাংক থেকে টাকা তুলতে চাই, কিংবা আমি আমার ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাই, কিংবা আরেকজনকে টাকা পে করতে চাই, যার একটা ক্যাশ দরকার, তো টাকাটা চলে গেল, তার অ্যাকাউন্টে চলে গেল, কিন্তু ওই ক্যাশটা উনি কোথায় পাবেন? ওই আবার তো ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে হবে। এখানে যে পার্থক্যটা হয়েছে সেটা হচ্ছে মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকগুলিকে অনুমতি দিয়েছে ব্যাংকের বাইরে, ইভেন আপনার গ্রামের হাটের কোনো মুদির দোকানদারকে সেই ব্যাংকের এজেন্ট হিসাবে কাজ করার। ওকে। হ্যাঁ, তো তাহলে আর আপনাকে সেই ওই উপজেলায় যদি ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চে যেতে হচ্ছে না আপনার গঞ্জের হাট থেকে, ওই হাটেই যে মোবাইল ওয়ালেটের এজেন্ট তার কাছ থেকে আপনি ক্যাশ আউট করতে পারছেন। ওকে। একইভাবে ক্যাশ ইনও করতে পারছেন, কারণ আপনার তো দুই জায়গায় ফিজিক্যাল টাকার সাথে কন্ট্যাক্ট হতে হবে। একটা হচ্ছে আপনি যখন টাকাটা জমা দিচ্ছেন আর টাকাটা যখন ফেরত নিচ্ছেন। তো এই দুইটারই ব্যবস্থা করা হয়েছে ব্যাংকের বাইরে, ব্যাংক বহির্ভূত কিছু এজেন্ট নিয়োগ করে। এবং এই ব্যাপারে আমি বলবো যে আপনি যদি একেবারে যারা মোবাইল ওয়ালেট সার্ভিসটা প্রোভাইড করে তাদের সাথে কথা বলেন সরাসরি, তাহলে হয়তো আপনি আরো বেশি ভিতরের খবর জানতে পারবেন। আরেকটি বিষয়, সেটি হলো যে আমি একটি শার্ট কিনবো, কিংবা আমি 1 কেজি মাংস কিনবো, কোনো একটা সাইটে আছে, তো আমরা কার্ড যেভাবে ব্যবহার করি, ডেবিট কার্ড যেভাবে ব্যবহার করি, একটা সিগনেচার করে দিলে ওই রিসিপ্টটা নিয়ে ও ব্যাংকে গেলেও টাকাটা পেয়ে যাবে। বাট এই ক্ষেত্রে কি হবে, যে আমি 1 কেজি মাংস পেয়ে গেলাম, আমার বাসাতে ডেলিভারি হয়ে গেল, ও কি বাসায় এসে টাকা নিয়ে যাবে নাকি অন্য কোনো জায়গা থেকে টাকা পাবে? এখন এটা কয়েকভাবেই হচ্ছে। একটা হচ্ছে যে আপনি আগেই ইন্টারনেটেই টাকাটা দিয়ে রাখতে পারেন, এবং সেটাকে আমরা আসলে সত্যিকার ই কমার্স বলি, কারণ আপনার লেনদেনটা ইন্টারনেটেই ইলেকট্রনিক্যালি হয়ে গেল। আপনি একটা শার্ট কিনবেন, আপনি সেই শার্টটা পছন্দ করেছেন, সেই শার্টের পেমেন্টটাও কার্ডের মাধ্যমে ইন্টারনেটে দিয়ে দিলেন। ওখানে সিগনেচারের কোনো ব্যাপার নাই, ওখানে অন্য এক ধরনের ডিটেলস দিতে হয়, থাকবে, পাসওয়ার্ড থাকবে, কিছু থাকবে। রাইট। আর এছাড়াও যেটা হয় অনেক সময়, সেটাকে আমরা বলি সিওডি, ক্যাশ অন ডেলিভারি। আপনার কাছে পণ্যটা নিয়ে যাওয়া হবে, আপনি পণ্যটা বুঝে পাবেন, এবং বুঝে পাওয়ার পরে পেমেন্টটা যে নিয়ে গেল আপনার কাছে পণ্যটা তাকে হাতে হাতে করে দিবেন। তো এই দুইভাবেই আসলে পেমেন্টটা রিসিভ করা চলছে এখন। রাইট। এবার একটু অন্য বিষয় আসি, যেহেতু ইন্টারনেট আপনার ই কমার্সে সবসময়ই লাগছে, অবশ্যই। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনার মোট পপুলেশনের অ্যাবাউট 4%-এর ইন্টারনেট অ্যাক্সেস আছে। তো আপনারা চাচ্ছেন যে এই ফ্যাসিলিটিটাকে জনপ্রিয় করতে, তো আপনার কি মনে হয় যে এই 4%, এই 16 কোটি মানুষের 4%কে দিয়ে এটা সম্ভব? এই প্রশ্নের এক কথায় উত্তর না, সম্ভব না। কিন্তু আমাদেরকে দেখতে হবে ট্রেন্ডগুলা। ইন্টারনেটের পেনিট্রেশন আজকে আপনি 4% বলছেন, এটা দ্বিমতে বা মতভেদে আরো বেশি হতে পারে। কিন্তু আমার খেয়াল আছে যে আজ থেকে জাস্ট 4 বছর আগে বাংলাদেশে ইন্টারনেটের পেনিট্রেশন ছিল 0.4%। আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4 বছরে 10 গুণ বেড়েছি, এবং এটা বাড়তির দিকে শুধু। এবং এখনো মোবাইল অপারেটরগুলির মধ্যে শুধু আমাদের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকেরই 3G এসেছে। এই বছর আমরা আশা করছি বাকি মোবাইল অপারেটররাও 3G উপহার দিবেন তাদের গ্রাহকদের, এবং তাদের নিজস্ব মার্কেটিং প্ল্যানও আছে।
তো 3G যখন চলে আসবে তখন আমরা ধারণা করি ইন্টারনেটের মাধ্যমে পণ্য সার্ভিস এবং বিভিন্ন ধরনের সেবা প্রদান এবং ইন্টারনেট ব্যবসার পরিধি আরো খুব দ্রুত হারে বাড়বে। তার প্রধান চালিকা শক্তি হবে যে আরো বেশি লোক ইন্টারনেট ব্যবহার করবে। ওকে, বাট এর বাইরেও আরো একটা অবজারভেশন আছে আমার, সেটা হচ্ছে যে ইন্টারনেটের দাম, ব্যান্ডউইথের দাম, ইন্টারনেট কানেক্টিভিটি, এগুলিও আমাদেরকে যথাসম্ভব আরো কমায় নিয়ে যেতে হবে। এখন কি অবস্থা? 3G যখন টেলিটকের 3Gটার কি অবস্থা? অনেক দাম বেশি? না, টেলিটক ইন্টারেস্টিংলি এই মুহূর্তে 3Gতে মনোপলি হওয়া সত্ত্বেও দাম বেশি রাখেনি। এই জন্য তাদেরকে আমার সাধুবাদ দিতে হয়। তাদের একটা নতুন 3G মোডেম বের হয়েছে, নাম ফ্ল্যাশ। কিছুদিন আগে ওনারা সেটার উদ্বোধনও করলেন। তার পারফরমেন্সও এখন খুবই ভালো। তাহলে অন্যান্য অপারেটররা তারা যখন 3G পেয়ে যাবে, জি, তখন মানে ওই কম্পিটিশনটা বজায় রাখতেই হয়তো ওই টেলিটকের মতোই দাম রাখবে, নাকি এর বেশি তো আর রাখবে না? মানুষকে তো বেশি পয়সা খরচ করতে হবে না। না না, আমারও তাই, আমিও আপনার সাথে একমত। আমার মনে হয় যে অন্যান্য মোবাইল অপারেটররাও টেলিটকের এই আচরণ থেকে একটা ক্লু পাবেন এবং দামগুলা সবার সাধারণের সীমার ভিতরে রাখবেন। আবারও একটি প্রসঙ্গে ফিরে আসি ই কমার্সের। যেমন আমি দেশের ভেতরে সবকিছুই কেনাকাটা করতে পারছি এখন জি, ইন্টারনেটের মাধ্যমে, যে কোনো পোর্টালের মাধ্যমে। হোয়াট অ্যাবাউট আমি অ্যামাজন থেকে একটা বই কিনবো কিংবা ইবে থেকে আমি কিছু একটা কিনতে চাই, জি, সেটার কি অবস্থা হবে? আচ্ছা, আমি একটা সুন্দর অ্যান্টিক একটা পছন্দ হলো, সেটা আনতে চাই। সেটার অবস্থা এখন সেটা হচ্ছে যে সাধারণ একটা কার্ড হোল্ডারের জন্য বাংলাদেশের এটা এখনো সম্ভব না। কারণ আমি আগেই বলেছি, আমাদের টাকার যেই প্লাস্টিক কার্ডগুলা, এটা ডেবিটই হোক আর ক্রেডিটই হোক, এই কার্ডগুলা বাইরের সাইটগুলা অ্যাকসেপ্ট করে না এখন, এবং বাংলাদেশ ব্যাংকও এটাকে এই মুহূর্তে উৎসাহিত করে না। কিন্তু এই ই কমার্স উইকেরই বিভিন্ন রাউন্ড টেবিলে আমি বাংলাদেশ ব্যাংক থেকে যে আভাসটা পাচ্ছি যে তারা একটা পরিমাণ অ্যামাউন্ট আপনি পৃথিবীর যে কোনো সাইটে ব্যবহার করতে পারবেন, এরকম একটা ব্যবস্থা হয়তো ভবিষ্যতে বা এরকম একটা নীতিমালা হয়তো ভবিষ্যতে তৈরি করবে। কতদিন লাগতে পারে এই নীতিমালা তৈরি করতে? আমি এখানে অবশ্যই কোনো সময়সীমা নির্ধারণ করার কেউ নই, আপনি এটা বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করুন। ওকে, এখন আমাকে বলেন যে এই ই কমার্সে আপনারা যতদূর এসছেন, জি, আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এইটা একটা ভালো প্রশ্ন, এবং এখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে এবং এখনো হচ্ছে। তার একটা বলি, আপনি 1 সেকেন্ডে বুঝে যাবেন। সেটা হচ্ছে যে কোনো কার্ড বেসড ট্রানজাকশনের, ই কমার্স ট্রানজাকশনের 3টা পার্টি আছে, 3টা স্টেক হোল্ডার। একটা হচ্ছে যেই ব্যাংক কার্ডটা ইস্যু করেছে, ইস্যুয়ার ব্যাংক। আর আরেকটা হচ্ছে যেই ব্যাংক কার্ডটা অ্যাকোয়ার করছে, অ্যাকোয়ারিং ব্যাংক। আর আরেকটা হচ্ছে আমাদের মতো যারা মার্চেন্ট সার্ভিস প্রোভাইডার। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক কার্ডই ইস্যুয়ার ব্যাংক ই কমার্সের জন্য বাই ডিফল্ট বন্ধ করে রেখেছেন। কয়েকটা ব্যাংক আছেন যারা টেকনিক্যালি খুব অ্যাডভান্সড এবং ডিজিটাল টেকনোলজিটাকে খুব ভালোভাবে বরণ করে নিয়েছে, তারা এটাকে আবার বাই ডিফল্ট খোলা রাখছে। কিন্তু মেজরিটি অফ দি ব্যাংকস এই অপশনটাকে বন্ধ করে রাখার কারণে বহু কার্ড হোল্ডার তাদের কার্ডের মাধ্যমে এই ই কমার্স ফ্যাসিলিটিগুলি অ্যাভেলেবল থাকা সত্ত্বেও তারা সুযোগটা গ্রহণ করতে পারছে। আই এম ভেরি সরি মিস্টার হক, আপনাকে থামাতে হচ্ছে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রিয় দর্শক, দেখছিলেন ৭১-এর রন্দেভু। আমরা আজকে কথা বললাম ই কমার্স নিয়ে এবং আমাদের সাথে ছিলেন মিস্টার ফিদা হক। আমরা সব ব্যাপারগুলো আলোচনা এই স্বল্প সময় করতে পারলাম না, আরও একদিন এ বিষয়ে কথা হবে আরেকজন অতিথির সঙ্গে কিংবা মিস্টার ফিদা হকের সঙ্গে কথা হবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। মিস্টার ফিদা হক, আপনাকে অনেক ধন্যবাদ ৭১-এর দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ৭১ টিভিকে ধন্যবাদ।